লেখালেখি শুরু বলতে আমি ছোট থেকেই লিখতে মানে ভালো লাগতো। খুব ছোটবেলায় আমার মনে আছে বাবা আমাদেরকে বিশেষ করে ওই সামার ভ্যাকেশন উইন্টার ভ্যাকেশনে বাবা লিখতে দিয়ে যেতেন রচনা বা অটোবায়োগ্রাফি এগুলো লিখতে দিয়ে যেতেন। তো আমি লিখতাম। তো সেইগুলো বাবা বলতেন যে খুব ভালো হয়েছে, মানে আমার মনে হয় আমি ছোটবেলা থেকে খুব কল্পনা প্রবণ ছিলাম। মানে সবকিছুই কল্পনা বা করতাম। সবচেয়ে বড় কথা যেটা হচ্ছিল, আমি ছোট থেকে আঁকতে ভালোবাসতাম। তো আমি আঁকতাম, এঁকে সেই আঁকাটা নিয়ে একটা গল্প তৈরি করতাম যে এর বাড়ি এইটা, এখান দিয়ে যায়, এখান দিয়ে এখানে বসে, এর এখানে এরা খেলা করে, মানে এই যে গল্প তৈরি করার একটা প্রবণতা খুব ছোটবেলা থেকেই আমার ছিল। তো যাই হোক, তারপরে এই লেখাটা ভালোবাসতাম বলে গ্রাজুয়েশনের পর জার্নালিজম পড়তে যাই। মা আপত্তি করছিলেন না, ঘুরে ঘুরে কাজ করতে হবে এইসব, কিন্তু তবুও আমি জোর করে জার্নালিজমটা পড়ি। তো জার্নালিজম পড়বার সময় আমাদেরকে যে অ্যাসাইনমেন্ট গুলো দেওয়া হতো, তো যেগুলো করে নিয়ে যেতাম, স্যারদের ওগুলো খুব ভালো লাগতো, আমাকে ক্লাসে ওগুলো পড়ে শোনাতে বলতেন। তো ওই থেকে আমি বুঝতে পেরেছিলাম যে আমি হয়তো একটু একটু লিখতে পারি। তারপর থেকেই মানে লেখার প্রতি ভালোবাসা এবং লেখা ওইভাবেই শুরু হয়েছে। তার আগে কলেজে ম্যাগাজিনেও লিখেছিলাম। এরকম এইভাবেই লেখাটা শুরু আর কি। প্রথম লেখা প্রকাশ মানে আবারও আমার না ওটা জার্নালিজম ক্লাসের একটা অ্যাসাইনমেন্ট ছিল, কালো মেয়ের কথা, এই ব্যাপারটা আমি লিখেছিলাম। ওখানে শুধু বলা মানে আমাকে বলা হয়েছিল যে ইন্টারভিউ করে লিখতে হবে। তো আমার কেন জানি না মনে হয়েছিল যে মানে এরকম মানে এখন অনেক বডি শেমিং নিয়ে অনেক কিছু হয়, কিন্তু আমাদের সময় সেটা ছিল না। আমিও একটা সর্ট অফ ভিকটিম ছিলাম যে কালো বলে বাড়িতে নানা রকম কিছু হতো। তো আমার মনে হচ্ছিল যে আমি একটু কালো মেয়েদের নিয়ে যদি লিখি। তো এরকম ভাবে আমি কিছু মহিলাদের ইন্টারভিউ করেছিলাম, এবং সেইটা আবারও ক্লাসে খুবই স্যারেদের পছন্দ হয়েছিল। তো আমার একটা মানে আমার ভাইয়ের এক বন্ধু ছিল, সে ওর ইনিশিয়েটিভে বলতে গেলে ওই লেখাটা প্রকাশ, ও ওই লেখাটা নিয়ে আর আমাকে নিয়ে প্রথমে আমার যে লেখাটা প্রকাশ পেয়েছিল সেটা সেই সময় একটা ম্যাগাজিন ছিল, জনমন জনমত বলে। তো আমি জনমন জনমতে ও আমাকে জোর করে নিয়ে গেছিল, বলে চলো তোমার এই দাও না, দেখো না কি হয়। তো আমার এই লেখাটা দিয়েছিলাম, এবং ওই প্রথম লেখাই আমার প্রকাশিত হয়েছিল। মানে এটা আমার কাছে খুব বড় পাওনা। এটা মানে শুনেছি যে সবার হয় না, কিন্তু আমার প্রথম লেখাটাই প্রকাশিত হয়েছিল। মনে পড়ে আমি আমার একটা লেখা আমি তৈরি করেছিলাম, সেটা হচ্ছে অঞ্জন দত্ত সেই সময় একটা ওয়ার্কশপ করাছিলেন, মোস্ট প্রবাবলি ইনফোকমে একটা ওয়ার্কশপ হচ্ছিল। তো ওইখানে আমি গিয়েছিলাম এবং অঞ্জন দত্তর একটা ইন্টারভিউ নিয়েছিলাম, পূর্ণাঙ্গ একটা ইন্টারভিউ। তো ওটা নেওয়ার পর মানে খুব ভয় ছিল যে ওনার ইন্টারভিউ করছি, কিরকম হবে। তারপরে ওই লেখাটা আমি নিয়ে যাই, সেই সময় একটা নিউজ পেপার ছিল ওভারল্যান্ড বলে। তো ওভারল্যান্ডে আমি ওইটা নিয়ে যাই, এবং ওইটা আবার মানে প্রকাশিত হয়। এবং তারপরে ওই কপিটা আমি যখন অঞ্জনদাকে দিয়েছিলাম, অঞ্জনদা ভীষণভাবে মানে যাকে বলে ভূয়সী প্রশংসা করেছিলেন। তো ওইটা আমার ভীষণ বড় পাওনা, মানে ওইটা একটা দারুণ অভিজ্ঞতা। দৈনন্দিন জীবন থেকে যে গল্পের রসদ সেটা বলতে গেলে আমাকে আমার পেশার কথায় আসতে হবে। আমি পেশায় হচ্ছি মার্কেট রিসার্চ কনসালটেন্ট। যেহেতু আমি মার্কেট রিসার্চ করি, আমার কাজটাই হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন মানুষের সঙ্গে আহ, মানে তাদের সঙ্গে কথা বলা, তাদেরকে খুব ভালো করে অবজার্ভ করা। তো এইগুলো করতে করতে এমন হয়ে গেছে আমি তাদের জীবনের নানান ঘটনাও আমি জানি, মানে আমার কাজের অঙ্গ হিসেবে সেগুলো চলে আসে। এইগুলো করতে করতে এমন হয়েছে আমার না কখনো কখনো মনে হয়েছে যে এই যে এনার যে ঘটনাটা বা দু চারজনের ঘটনা, এইগুলো থেকে সুন্দর একটা গল্প হতে পারে। তো এইভাবে আমার কিন্তু ওই রসদগুলো এসেছে যে মানুষের যে জীবনের মানে সবার জীবনে কিন্তু গল্প আছে, এটা কিন্তু মানতেই হবে। প্রত্যেকের জীবনের আলাদা আলাদা গল্প, আমরা হয়তো একই বিষয় নিয়ে কাজ করি কিন্তু প্রত্যেকের আলাদা আলাদা গল্প, এবং সেইগুলো না আমার মনে হচ্ছে যে খুব ইন্টারেস্টিং। এবং কিছু কিছু জিনিস সেখান থেকে আমি নিয়েছি, আমার লেখার মধ্যে দিয়েছি। এবং যখন আমি মানে যাই, বিভিন্ন জায়গায় যাই, বাসে ট্রেনে, বিভিন্ন নানা রকম ঘটনা ঘটে, মজারও ঘটনা ঘটে, এবং অনেক রকম মানে মানুষের অনেক জীবনের কথা উঠে আসে। তো সেইগুলো আমার মনে হয়েছে যে এগুলো লেখা উচিত। মানে
আমি হয়তো তাদের সঙ্গে অনেক সময় আলাপও করিনি, হয়তো পাশে বসে তারা কিছু একটা ন্যারেট করেছে, কিন্তু আমার মনে হয়েছে না এই গল্পগুলো মানুষের জানা উচিত। অনেক কাহিনী আছে মানুষের জীবনে। তো ওইভাবে আমি কিছু কিছু সেখান থেকে নিয়ে লিখেছি তাদের কথা। অবভিয়াসলি তাদের চরিত্র পাল্টে গেছে, বা লিখবার সময় অনেক আঙ্গিকও পাল্টেছি, কিন্তু কিছু কিছু জিনিস ওখান থেকে আমি পেয়েছি। আমি যে গল্পগুলো লিখেছি, কোনো কোনো চরিত্র আছে না আমার নিজের চোখে দেখা। যেরকম ওই রিক্সাওয়ালা গল্পটা, রিক্সাওয়ালা গল্পটা পড়লে বোঝা যাবে ওরকম ওরকম একটা চরিত্র আমি দেখেছি। দেখেছি মানে আমাদের এলাকাতে একজন রিক্সাওয়ালা আছে। গল্পটা আমি পড়তে অনুরোধ করব সবাইকে, তাহলে বুঝতে পারবেন যে তার জীবনের স্ট্রাগেলটা কি। সেই স্ট্রাগেলটা তার সঙ্গে আমার আলাপও আছে। তার স্ট্রাগেলের গল্প শুনে আমার মনে হয়েছিল যে না, এরকে নিয়ে আমার লেখা উচিত, এবং সেই কারণেই রিক্সাওয়ালা গল্পটা সৃষ্টি। আচ্ছা, আর একটা হচ্ছে যে ওই একটা লেডিস কামরা, লেডিস কামরায় যে গল্প মানে ছোট ছোট ঘটনাগুলো আছে, সেগুলো আমি আমি তার চরিত্রটা কিন্তু আমি নিজেই, এবং প্রত্যেকটা ঘটনা আমার সঙ্গে ঘটেছে, আমার চোখের সামনে ঘটেছে। এবং আমার খুব মানে আমি তো রেগুলার ট্রেনে যাতায়াত করি না, কখনো কখনো এই মার্কেট রিসার্চের কাজেই আমাকে যাতায়াত করতে হয়। এবং লেডিস কামরায় সেই যেহেতু একা যাতায়াত করি, লেডিস কামরায় যাতায়াত করেছি, এবং এই ছোট ছোট ঘটনাগুলো না হয়েছে বেশ মজারও, আবার মানে অদ্ভুত। মানে আমি ওই কাজের সূত্রে ওই লেডিস কামরায় উঠে না যাতায়াতটা করতাম, আমার কাছে কিন্তু এই ব্যাপারটা পুরোপুরি অজানা থেকে যেত। সেই কারণে আমি ওই জিনিসগুলো লিখে রেখেছি। আসলে মূলত লেখাটা হয়েছিল যে লিখে রাখি, ব্যাপারটা লিখে রাখি, কিন্তু করতে করতে দেখা গেল যে এটা কিন্তু একটা গল্পের আকার নিয়ে নিয়েছে। আচ্ছা, আর একটুখানি চেষ্টা করেছি গল্পগুলোতে কিছু সোশ্যাল মেসেজ দেওয়ার। যেরকম রিক্সাওয়ালা পড়লে মানুষে বুঝতে পারবে যে কোনো কাজ কিন্তু ছোট নয়, এবং সবার পক্ষেই কিন্তু সব কাজ করা সম্ভব। হ্যাঁ, সে যেভাবেই হোক, মানে আমি যদি মনে করি এই কাজটা আমি করব, তাহলে কিন্তু আমি করব। আর আরেকটা জিনিস হচ্ছে, আরেকটা বাচ্চাদের গল্পগুলোতে যেরকম তিন্নির একদিন যে গল্পটা, সেই গল্পটায় যখন লিখেছিলাম আমি চেষ্টা করেছিলাম যে বাচ্চারা যেন এর মধ্যে থেকে কিছু শেখে, এবং সেই মতো মানে বাচ্চাদের কি বলবো প্রেজেন্স অফ মাইন্ডটা যে কোন পর্যায়ে হতে পারে সেইটা বোঝানোর চেষ্টা করেছিলাম। যে যখন কোনো বিপদে যদি কেউ পড়ে, সেখানে থেকে তার মানে প্রেজেন্স অফ মাইন্ডটা যদি তার ঠিকঠাক কাজ করে, সে কিন্তু সেখান থেকে বেরিয়ে তো আসতে পারবে এবং রিওয়ার্ডও পেতে পারে। সেই নিয়ে তিন্নির একদিন গল্পটা। আর এমনি বেনামি চিঠি বলে আরেকটি গল্প আছে, সেখানেও সোশ্যাল মিডিয়া বাচ্চারা নানা রকম দুষ্টুমি করে, কিন্তু তার মধ্যে যে একটা বুদ্ধিমত্তা থাকে, সেই বুদ্ধিমত্তার প্রকাশটা আমি ওই গল্পটার মধ্যে দিয়ে করবার চেষ্টা করেছি। তো লেখাগুলো ছিল, এবং লেখাগুলো পড়েওছে অনেকে। ওইভাবেই রাখা ছিল, মানে ওই ল্যাপটপে ফোনে এইভাবে লেখাগুলো রাখা ছিল। তো সৌম্য সৌম্য আমার ভাইয়ের মতো। তো সৌম্য আমাকে বলে যে তোমার লেখাগুলো কিন্তু হারিয়ে যাবে যদি না তুমি ওটাকে বইয়ের আকারে করো। তো আমি প্রথমে ভাবতাম কি এমন লিখেছি যে বইয়ের আকার করতে হবে। তারপরে মানে সৌম্যই আমাকে বারে বারে বলাতে আমার মনে হলো আচ্ছা ঠিক আছে, দেখা যাক তাহলে দেয়া হোক। ওকে আমি লেখাগুলো পাঠাই, এবং খুব খুব অবাক হই সৌম্যর কাছ থেকে জেনে যে সৌম্যর মা বাবা যারা মানে শিক্ষকতা করেন, এবং আমি যতদূর জানি ওর বাবার লেখা কিছু বইও প্রকাশিত আছে। তাঁরা যখন বলেছেন যে লেখার স্ট্যান্ডার্ড ভালো, লেখা খুব ভালো, তখন আমার মনে হচ্ছে তাহলে আমি হয়তো পেরেছি, একটু হলেও লিখতে পেরেছি। এবং এটা আমার কাছে একটা ভীষণ ভালো লাগার ব্যাপার। মানে এই অনুভূতিটা কি বলে প্রকাশ করবো আমি বুঝতে পারছি না। তো যাই হোক, তো সেই হিসাবেই বইটা কিন্তু একদম বেরোতে চলেছে। সৌম্য একদম ইনিশিয়েটিভটা নিয়েছে, আমাকে দিয়ে একদম বলে বলে লেখাগুলোকে একত্রিত করিয়েছে, কারণ এক একটা লেখায় এক একটা জায়গায় ছিল। ও বলেছে বলে আমি বসেছি, বসে বসে লেখাগুলোকে বলতে গেলে লাটাইয়ের মতো সুতো গোটানোর মতো করে গুটিয়ে গুটিয়ে আমি ওর কাছে পাঠিয়েছি। আর আজকে ফলস্বরূপ ওই বই হিসেবে বেরোতে চলেছে।